বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও 2টি -8। কানাডা থেকে সন্ধ্যায় দেশে আসছে একটি, 4 মার্চ যুক্ত হবে আরেকটি। টিকার ঘাটতি নিয়ে মন্ত্রী দেয়া তথ্য সঠিক নয়, জানালো বেক্সিমকো। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে এসে গেছে 50 লাখ ডোজ। ফেব্রুয়ারিতে আসার কথা, জানুয়ারির শেষে নিয়ে আসছি, এর জন্যই বোধহয় কনফিউশনটা। এবং রাজধানীর মশা মারতে 2 সপ্তাহ পর ছিটানো হবে নতুন কীটনাশক, জানালেন দক্ষিণের মেয়র তাপস। বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কানাডা থেকে বিকেলে দেশে আসছে -8 মডেলের নতুন 2টি উড়োজাহাজের একটি। বহরে যুক্ত হতে যাওয়া 2টি ক্রাফট দিয়ে নতুন গন্তব্যে পাখা মেলতে চায় বাংলাদেশ বিমান সংস্থাটির দাবি, এতে আয়ের পাশাপাশি বাড়বে যাত্রী সেবার মান। যদিও শুধু ক্রাফট বাড়ানোতেই সমাধান দেখছেন না এভিয়েশন বিশেষজ্ঞরা। রিপোর্ট জুবাইর ফয়সালের। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে 12টি বোয়িং ও একটি -8 সহ অত্যাধুনিক প্রযুক্তির 13টি উড়োজাহাজের মালিক বাংলাদেশ বিমান। সেই হিসেবে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো সংকট হওয়ার কথা না। এরপরও হরহামেশাই শিডিউল ঠিক না থাকা, উড়োজাহাজের ভেতরের পরিবেশ নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ। এসব সমস্যা অনেকটা অমীমাংসিত রেখেই বিমানের বহরে এবার যুক্ত হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠানের তৈরি আরও 2টি নতুন -8 উড়োজাহাজ। যে স্কোপ আছে, যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি, কারণ বিমান হচ্ছে ব্যবসায়িক এন্টিটি। ফলে যে রিসোর্সগুলো আছে তাকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোই হচ্ছে মূলত। যদিও বহরে উড়োজাহাজ বাড়ানোর চেয়েও ফ্লাইট পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের প্রচারণা কৌশল তৈরি বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দেশে তো কারোর নেই, আশপাশের দেশের এয়ারলাইন্সগুলোরও এরকম ব্র্যান্ড নিউ ফ্লিট নেই। এটার অ্যাডভান্টেজ নিতে হবে বিমান ম্যানেজমেন্টের, তাদের প্রচণ্ড অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে হবে। ইন ফ্লাইট সার্ভিসে যারা আছে তাদের মনে রাখতে হবে, দ্য প্যাসেঞ্জার্স পে দেয়ার স্যালারিজ। তবে বিমান প্রতিমন্ত্রীর আশ্বাস, উল্টো পথের বিমান কক্ষপথে ফিরবেই। তার দাবি, শুধু পরিকল্পনা নয়, তা বাস্তবায়নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। কোভিডের কারণে যেহেতু ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত দিচ্ছে না ভারতে, যেটা চেন্নাই আমাদের বিমান চালু করার কথা ছিল, আমরাও প্রস্তুত। এবং দিল্লি রুটে, কুয়ালালামপুর, ব্যাংকক, এই রুটগুলোতে আমাদের যে নতুন বিমান -8 এগুলো চালু করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। সবকিছু ঠিক থাকলে কানাডা থেকে দ্বিতীয় -8 উড়োজাহাজটি দেশে আসবে 4 মার্চ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার জুবাইর ফয়সাল। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জুবাইর। তামিম, আপনি জানেন যে আমরা এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে এবং আপনি প্রতিবেদনটিতে দর্শকরা যেমনটি দেখছিলেন যে একটি বিমান আজকে পৌঁছাবে এবং আরেকটি বিমান 4 মার্চ বাংলাদেশে পৌঁছাবে এবং ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি ল্যান্ড করবে। মূলত যে বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে চাই সেটি হলো যে কানাডা সরকারের সাথে বাংলাদেশ সরকারের G2G ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তির আওতায় আসলে 3টি নতুন একেবারে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ উড়োজাহাজ কেনার একটি প্রস্তাবনা সেই চুক্তিতে ছিল এবং সেটি মেনে গত ডিসেম্বরে কিন্তু একটি এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটির নামকরণ করেছিলেন ধ্রুবতারা। এবং সেই লটের 3টি উড়োজাহাজের লটের দ্বিতীয়টি কিন্তু আজকে সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ বিমান এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে সেটি ঠিক থাকলে সন্ধ্যা 5:45-এ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি ল্যান্ড করবে এবং এই বিমানটি ল্যান্ড করার পরে আমরা ধারণা করছি সিভিল এভিয়েশনের নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর আমরা যদি ভেতরে যাওয়ার সুযোগ পাই তাহলে আপনাদেরকে নতুন বিমানটি দেখাতে পারবো। যেটি বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে বাংলাদেশ বিমান স্বল্প দূরত্বে যেতে চায়, যেসব গন্তব্য রয়েছে যেখানে নতুন নতুন রুট তারা ওপেন করতে চায়, যেমন চেন্নাই একটি রুট ওপেন করার কথা ছিল। আপনারা জানেন যে ভারত ইতিমধ্যেই কোভিডের কারণে করোনার কারণে যে ভিসা দেওয়াটা বন্ধ করেছিল সেটি এখনও পুনরায় চালু না করায় সেই রুটটি কিন্তু চালু করা যাচ্ছে না। আরেকটি বিষয়, দিল্লি, কাঠমান্ডু, তারপরে আপনার থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় কিন্তু বাংলাদেশ বিমান তাদের নতুন রুট হিসেবে তারা ফ্লাইট অপারেট করতে চায়। সেক্ষেত্রেও কিন্তু এই বিমানগুলো তাদের বেশ একটি কাজে লাগবে বলে তারা ধারণা করছেন। বাংলাদেশ বিমানের যে লক্ষ্য আমরা কথা বলেছিলাম তাদের সাথে এবং আমরা বারবারই তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত জানার চেষ্টা করছি। আজকে যে বিমানটি আসছে সেটি
ডি হ্যাভিল্যান্ড কোম্পানির, এবং কানাডার এই প্রতিষ্ঠানটি -8 তৈরি করে এবং এখন পর্যন্ত তারা 1249টির মতো এয়ারক্রাফট তৈরি করেছে এবং সারা পৃথিবীতে তারা কিন্তু বেশ কয়েকটি বিমান সংস্থাকে তারা এই ক্রাফটগুলো দিয়ে থাকে। এই ডি হ্যাভিল্যান্ড কিন্তু বেশ কয়েকবার তাদের মালিকানা হাত বদল করেছে এবং শেষ পর্যন্ত তারা কানাডিয়ান প্রতিষ্ঠানটির কাছে এসে তারা থিতু হয়েছে এবং এখানে তারা নতুন নতুন এয়ারক্রাফট কিন্তু বাজারজাত করছে এবং গত কয়েক বছরে কিন্তু তারা বেশ কয়েকটি এয়ারক্রাফট দিয়েছে। মূলত এটি স্বল্প দূরত্বের জন্য বেশ ভালো এবং 74 সিটের এই বিমানটি বাংলাদেশে দেশের বাইরের স্বল্প দূরত্বেও যেমন ফ্লাইট অপারেট করতে পারবে, দেশের ভেতরেও কিন্তু ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা বাংলাদেশ বিমানের রয়েছে। তো সব মিলে বিমানটি ঢাকায় অবতরণ করার পরে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে এই বিমানটির যে এর আগে বাংলাদেশ বিমানের বহরে যেসব বিমান রয়েছে তাদের সাথে আসলে কি সামঞ্জস্য রয়েছে। তো আমার কাছে তামিম এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। বাংলাদেশ বিমানে বহরে যুক্ত হতে চলেছে -8 মডেলের নতুন একটি বিমান। আর সে খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। টিকার ঘাটতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলছেন, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে ফেব্রুয়ারি এবং মার্চের টিকা আগে হাতে পাওয়ায় ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে ঘাটতির কোনো প্রশ্নই নেই। জানুয়ারির শেষ সপ্তাহে দেশে এসে পৌঁছায় করোনার প্রথম টিকা। সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে, যা চলে আসে জানুয়ারির মধ্যেই। মার্চের মধ্যে আসার কথা রয়েছে আরও 1 কোটি ডোজ, যার 20 লাখ ডোজ 22 ফেব্রুয়ারি দেশে পৌঁছায়। নিজেদের মধ্যে কথা কম বলে পরদিনই স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ঘাটতি রয়েছে 30 লাখ ডোজের। সরবরাহকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকোর কাছে প্রশ্ন ছিল, চুক্তি অনুযায়ী ঘাটতি কোথায়? হঠাৎ করে যখন ক্রাইসিসটা দেখা দিল, যে অনিশ্চয়তা, যে এক্সপোর্ট করতে দিবে না, আসতে পারবে না, তখন আমরা তাড়াহুড়া করে ফেব্রুয়ারির শেষে 25 তারিখে এটা নিয়ে আসি। আসলে সেই জন্যই যেটা আসলে ফেব্রুয়ারিতে আসার কথা জানুয়ারির শেষে নিয়ে আসছি, এবং এর জন্যই বোধহয় এই কনফিউশনটা। মানে এটা যদি 1 সপ্তাহ বা 5 দিন পরে আনতাম তাহলে আজকে এই কনফিউশনটা থাকতো না। এবং ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতে পাওয়ার কথা 50 লাখ, মার্চে পাওয়ার কথা 50 লাখ। তো আমরা তো 50 এবং 20, 70 অলরেডি ফেব্রুয়ারিতেই পেয়ে গিয়েছি। আর মন্ত্রী যেটা বলছেন যে তাদেরকে প্রেসার দেয়া হবে, প্রশ্নই ওঠে না। আগামী জুলাই মাসের মধ্যেই চুক্তির 3 কোটি ডোজ টিকা বাংলাদেশ পাবে বলেও জানিয়েছে বেক্সিমকো। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী মশা মারতে 2 সপ্তাহ পর থেকে নতুন ধরনের কীটনাশক ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী বর্ষা মৌসুমের আগেই ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থাও নেবে কর্পোরেশন। দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস আজ একথা জানিয়েছেন। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী, অনেক জায়গায় দিনের বেলাতেও টানাতে হচ্ছে মশারি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের মশা নিধন ব্যবস্থা নিয়ে। ঢাকা দক্ষিণের মেয়র জানালেন, মশা মারতে এখন থেকে নতুন ধরনের কীটনাশক ব্যবহার করা হবে। কিছুদিন ধরে যদি একটি কীটনাশক ব্যবহৃত হয় তাহলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়। এজন্য আমরা কীটনাশক পরিবর্তনও করে দিচ্ছি। 2 সপ্তাহ পর থেকেই আমাদের নতুন কীটনাশকটা প্রয়োগ করা হবে, যাতে করে মশকের যে সহনশীলতার একটি তাদের উপাদান রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। রাজধানীর আরেক সমস্যা জলাবদ্ধতা। প্রতি বছর সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন অলিগলি ডুবে গিয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব আর সংস্কারের অভাবে রাজধানীর খালগুলি হারিয়ে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন সংযুক্ত খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার বালু নদী সহ বিভিন্ন খাল পরিদর্শন করে এগুলো শিগগিরই সংস্কারের কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় নিয়ম না মেনে রাজধানীর আশেপাশে জলাভূমি দখল করে নির্মাণ কাজ বন্ধেরও নির্দেশ দেন তিনি। আগামী বর্ষা মৌসুমে যেন ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও আমরা সুফল দিতে পারি। কিছু হাউজিং কোম্পানি তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিনা অনুমতিতে তারা জমি দখল করছে। কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এইখানে ড্রেজিং বন্ধ করতে হবে, এখানে যত্রতত্র বিনা অনুমতিতে হাউজিং করা যাবে না। দক্ষিণ সিটির সবগুলো ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করা সহ বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া মাঠসমূহ দখলমুক্ত করার কথাও জানান মেয়র শেখ ফজলেনুর তাপস। কোনো ক্লাবকে আমরা আমাদের মাঠ আমরা দিব না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এক স্ত্রী নিয়ে দুই স্বামীর দ্বন্দ্ব গড়ালো আদালতে। অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে মামলা হয়েছে ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে, আর বিয়ে গোপন করে নাসিরকে বিয়ে করায় আসামি করা হয়েছে নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমার বিরুদ্ধে। এই দুইজনের শাস্তি চেয়েছেন তিনি। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ভালোবাসা দিবসে ধুমধাম করে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। মেয়ে বিদেশি একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু। বিয়ের রাত পোহাতেই ঘটে বিস্ময়কর ঘটনা। তামিমার স্বামী দাবি করে মঞ্চে হাজির রাকিব হাসান নামে এক ব্যক্তি। তার দাবি, তামিমা তার 11 বছরের পুরনো বউ, রয়েছে 8 বছরের কন্যা। বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে মামলা করলেন রাকিব। মামলায় বিবাহ সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করায় তামিমা এবং জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসির হোসেনের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয়। একটি বিবাহ বর্তমান থাকা অবস্থায় তামিমা আরেকটি বিবাহের মধ্যে আবদ্ধ হলেন এবং ক্রিকেটার নাসির হোসেন জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলেন, অনুষ্ঠান করলেন। এগুলো সম্পূর্ণ একটি অবৈধ বিবাহ এবং ব্যভিচারের শামিল। এদিন আদালতে বিচারকের সামনে জবানবন্দি দিয়েছেন রাকিব হাসান। তিনি জানান, নাসিরের বিয়ে কাণ্ডে মানহানি হয়েছে তার, এই জন্য এই দুইজনের শাস্তি দাবি করেন তিনি। তামিমা এবং নাসির আমার মেয়ে এবং আমার সাথে যে জঘন্যতম ঘটনা ঘটায়, এই ঘটনার জন্য আমি একটা আদালতে মামলা দায়ের করি। আমি আশাবাদী যে সিবিআই সঠিক তদন্তে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। বিবাহের সম্পর্ক গোপন করে আরেক বিয়ে করা কিংবা জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতের বিমান বাহিনীর প্রধান রাকেশ কুমার সিং। সকালে বিমান বাহিনীর সদর দফতরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুদেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে ভারতের বিমান বাহিনীর প্রধান সদর দফতরে পৌঁছালে বিমান বাহিনীর চৌকস দল কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন। গত 22 ফেব্রুয়ারি 5 দিনের সফরে আসেন ভারতের বিমান বাহিনী প্রধান। জানাবো দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তারকা দিয়েই কি বাজিমাত করতে যাচ্ছে বিজেপি তৃণমূল? রাজনীতির মাঠে টলিউড তারকাদের দৌড়ঝাঁপ সেই ইঙ্গিতই দিচ্ছে। রাজ্যের ভোট টানতে বিজেপিতে একদল তারকা যোগ দেওয়ার পর এবার মমতার আশীর্বাদ নিলেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক সহ অনেকেই। আর তাদের সঙ্গে নিয়ে কলকাতার অদূরে হুগলিতে নির্বাচনী সভার মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, হেরে গেলে এবার দেশ থেকেই বিদায় নিতে হবে মোদির দলকে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক কাঞ্চন মল্লিক, অভিনেত্রী জুন মালিয়া, সায়নী ঘোষ সহ এক ঝাঁক টেলিতারকা সরাসরি মমতার দলের হয়ে রাজনীতিতে যোগ দিলেন এবার। মাত্র 2 দিন আগে এই হুগলি জেলাতেই রাজনৈতিক সভা করে তৃণমূলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কিছুদিন আগে হুগলি জেলায় আরেক সভা করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল বিরোধী সুর তুলে গেছেন। বুধবারের সভায় দাঁড়িয়ে সেই অভিযোগেরই শুধু জবাবই দেননি, বরং পাল্টা দেশ থেকে বিজেপিকে তাড়ানোর ডাকও দিলেন মমতা। কথায় কথায় উনি বলেন তৃণমূল কংগ্রেস সব তোলাবাজ, তৃণমূল কংগ্রেস তোলাবাজ। আর আপনি কি? আপনি তো সবচেয়ে বড় দাঙ্গাবাজ। তুমি এই আদি সপ্তগ্রামে যদি আমায় গাছ করে পোতো, আমি তোমার দিল্লিতে গিয়ে ওখানে মাথা তুলে দাঁড়াবো। এবং এই খেলা থেকেই বিজেপিকে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না। বাংলায় একটা খেলায় যদি ওদের হারিয়ে দেন, জানবেন এদেশ থেকে বিজেপি বিদায় নেবে। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সহ রুদ্রনীল ঘোষ সহ শীর্ষ বহু তারকা শিল্পী। অভিনেতা থেকে নেতা বা নেত্রী হওয়ার এই প্রবণতা গত 1 দশক ধরে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। 1 বছর পর বিদেশের মাটিতে পা রাখল টাইগাররা। ওয়ানডে ও T20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় সকাল 7:45টায় ক্রাইস্ট চার্চে পৌঁছান ক্রিকেটাররা।
সন্ত্রাসী হামলার কারণে 2 বছর আগে এই ক্রাইস্ট চার্চ থেকে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। সৌভাগ্যক্রমে সে যাত্রায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। এবার করোনাকালে বিদেশ সফরে শুরুটাও হলো সেই নিউজিল্যান্ড যাত্রার মধ্য দিয়েই। ক্রাইস্ট চার্চে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। হ্যামিল্টনে 3 ম্যাচ টি20 সিরিজটি মাঠে গড়াবে 28 মার্চ। সিরিজ শেষ হবে 1 এপ্রিল। বিয়ে নিয়ে বিতর্ক ইস্যুতে বনানীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ক্রিকেটার নাসির হোসেনের আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুতরাং এই ব্যাপারটা নজরে নিয়ে আমরা অনুরোধ করছি, আমি বিশেষভাবে জাতীয় ক্রিকেটার, স্বনামধন্য ক্রিকেটার, প্রথিতযশা ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রীর পক্ষে এবং তাদের পরিবারের পক্ষ থেকে আজকে আমরা অনুরোধ জানাতে চাই যে তাদের এই বিপন্ন সময়ে এই সংকটে গণমাধ্যম কর্মীরা যাতে তাদের পাশে থাকেন। এবং আমি অনুরোধ করব বাংলাদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাতে তাদের পাশে দাঁড়ান এবং এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেন। কেননা এটি শুধু আজকে হয়তো এটি মিস্টার নাসির হোসেনের একটা ব্যক্তিগত বিষয় বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এই বিষয়গুলোকে যদি আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে না পারি, কালকে আমাদের যে কোনো কাউকে এটা আক্রমণ করতে সক্ষম হবে। সুতরাং বিশেষভাবে আমি মিস্টার নাসির হোসেন এবং তার পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই সত্য তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরুন এবং যাতে অসত্য তথ্য দিয়ে কেউ পার পেয়ে না যায় এবং কাউকে হেনস্থা করতে না পারে এ ব্যাপারে সচেষ্ট হন। আর রাকিব হাসানের বিরুদ্ধে আমরা অচিরেই মিস্টার নাসির হোসেন এবং তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং সেটা মানহানি থেকে শুরু করে অন্যান্য যা যা প্রযোজ্য আইন আছে সেগুলোকে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আপনারা অচিরেই এই ব্যাপারে জানতে পারবেন। তো আমরা কিছুক্ষণ পরে আপনাদের প্রশ্ন নিব, তার আগে আমরা নাসির ভাই এবং তার স্ত্রীর কাছ থেকে কিছু শুনতে চাই। প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, এখানে আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016 আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। তো উনি যেটা করছেন, এটা কেন করছেন সেটা আপনাদের সবারই হয়তোবা বোঝা হয়ে গেছে। তো সেখান থেকে আমি বলবো যে এগুলো উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু 2টা জিনিস ছাড়া, যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে উনি যা যা বলেছেন। তো সেগুলোর যথাযথ প্রমাণ, প্রত্যেকটি কথার প্রমাণ আমাদের আছে। আরেকটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তো বিভিন্ন ফেসবুক মাধ্যম, মিডিয়া, বিভিন্ন মাধ্যমগুলোতে আমাদের ফেক আইডি করে বিভিন্নভাবে যে ফেক নিউজগুলো দেওয়া হচ্ছে আমাদের বিষয়ে। অ্যাকচুয়ালি আমার কোনো ফেসবুক আইডি এখন অ্যাক্টিভ নেই, ইভেন দো নাসিরেরও নেই। নাসিরের একটা ফেসবুক পেজ আছে। আমাদের যদি কোনো কিছু যদি জনগণকে জানাতে হয়, তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে ওর ফেসবুকের ভ্যালিড পেজ থেকে এসে জানাবো। তো দয়া করে কারো কথা শুনে, কোনো কিছু শুনে এসব থেকে বিরত রাখুন, স্প্রেড করা থেকে। থ্যাংক ইউ সো মাচ। নাসির ভাই।
উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। না আসলে এখানে তেমন কিছু বলার নাই, কারণ আমি তামিমাকে চিনি প্রায় 4-4.5 বছর ধরে। ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, তারপরে আমাদের লাভ হয়, তারপরে আমরা বিয়ে করি। সো আমি ওকে খুব ক্লোজ থেকেই দেখেছি এবং চিনি আর কি খুব ভালোভাবেই। তো আমার মনে হয় না যে আমি বা ও এনাফ ম্যাচিউরড আমরা এমন কোনো ভুল করব। সো আমরা যাই করেছি, বিয়ে করেছি, হ্যাঁ, এবং সেটা আইনগতভাবে ইসলামিক শরিয়াতভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি। যদি আমাদের মনে এরকম কোনো কিছুই থাকতো তাহলে হয়তো বা আমরা এইভাবে করে ওপেনলি বিয়ে করতাম না, আমরা চুপ করে বিয়ে করতাম। সো আমরা সবাইকে জানিয়ে এবং ফুল মজার সাথে আমরা বিয়েটা করেছি। তো আমি সব কিছুই জানি যে ওর বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, তারপর হচ্ছে ডিভোর্স হয়েছে। তো আমরা এই পেপার দেখেই আমরা বিয়ে করেছি। সো হ্যাঁ, আমি এখন মিডিয়ার সামনে হয়তো বা 2-3 দিন পরে আসছি, কারণ আমি চাইলেই আর কি ফেসবুকে এসে আমি তালাক পেপার নিয়ে আমি দেখাইতে পারি না যে ডিভোর্স হয়েছে। তো আমি আইনগতভাবেই এসেছি আর কি। সো এটাই একটা কথা। আর আমরা যা করেছি সব লিগ্যাল ওয়েতে করেছি, আমরা ইনলিগ্যাল কোনো কাজ করিনি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা অনলাইনে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা তামিমাকে নিয়ে কথাবার্তা বলতেছেন, তাদের কাছে শুধু আমি একটাই কথা বলবো যে এসব থেকে বিরত থাকেন। কারণ আপনার একটা নিউজ, আপনার একটা ভিডিও একটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। তো আজকে সেটা তামিমার সাথে হয়েছে, কে জানে এটা কালকে আপনার সাথে হতে পারে। সো প্লিজ আপনারা যেটাই করেন, অবশ্যই মিডিয়া বাংলাদেশের এমন একটা স্থানে আছে, মিডিয়ার ভূমিকা অনেক বেশি। তো আমরা মিডিয়ার মাধ্যমেই সব কিছু জানতে পারি। তো আমি তাদেরকে আশা করব যে মিডিয়া যেসব জিনিস সঠিক তথ্য জেনে সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছাক, সঠিক তথ্য না জেনে এই আজে বাজে নিউজ করা থেকে তারা যাতে বিরত থাকে। আর আজকে এটা তামিমার সাথে হয়েছে, এটা কালকে যে কারোর সাথেই হতে হবে। এতদিন সে শুধু তামিমা ছিল, এখন ও হচ্ছে তামিমা হোসেন। তো আমি চাবো না আমার বউর দিক কেউ আঙ্গুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের ব্যবস্থা নিব। সো ধন্যবাদ। আপনারা এখন চাইলে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্ন নেব, তারপরে আমরা আজকে প্রেস কনফারেন্স শেষ করব যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, যারা নাম বলেন এখন রাকিব, ওর বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিতে যাচ্ছি? প্রথমত একটা কথা তো এই পর্যন্ত বলতে পারি যে উনি যে কাজগুলো করেছেন সেগুলো অবশ্যই মানহানিকর। কাজে আমরা আইনগত দিক থেকে মানহানির জন্য তো তার বিরুদ্ধে আমরা যথাযথ লিগ্যাল অ্যাকশনে যাবই। এছাড়া আরও কিছু লিগ্যাল অ্যাকশন থাকতে পারে সাপ্লিমেন্টারি, সেগুলো আমরা এখনো পরীক্ষা নিরীক্ষা করছি, যথাসময়ে আপনারা জানতে পারবেন। আজকে একটা মামলা হয়েছে, পিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, আসলে এই ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা কি? আচ্ছা, এটা আমি একটু বলি। আমরা আপনাদের এই প্রেস কনফারেন্স শুরু করার কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে একটি মামলা হয়েছে। মামলাটা কি বিষয় হয়েছে তার কোনো কাগজপত্র এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি, কাজে এই ব্যাপারে মন্তব্য করা দুরূহ। তবে যদি কোনো মামলা হয়ে থাকে এবং সেখানে মিস্টার নাসির হোসেন অথবা তার স্ত্রীকে বিবাদী করা হয়ে থাকে, তাহলে আমরা আদালতে আমাদের যথাযথ বক্তব্য পেশ করব। আপনি বলছেন যে প্রশ্ন তো এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, উনি বলছেন যে আপনাদের সাথে ডিভোর্স হয়নি, আপনি বলেছেন যে একদম প্রপার চ্যানেল হয়ে এসেছে 2017 সালে হয়েছে। মানে 2017 সালের পর আর আপনার মেয়ে কোথায় থাকছে বা তার সাথে কি আর কখনো যোগাযোগ ছিল? হ্যাঁ, আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কাছে ছিল। ওর বয়স 6 বছর পর্যন্ত, 2019 পর্যন্ত আমার মেয়ে আমার কাছেই ছিল। ইভেন তো আমি এনাফ পরিমাণে ক্যাপেবল আমার বাচ্চাকে কন্টিনিউ তাকে ফিট করানো, তার এডুকেশন, ইচ অ্যান্ড এভরিথিং বেয়ার করার মতো এনাফ পরিমাণ আমি সেই ক্যাপাবিলিটিটা রাখি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কন্টিনিউয়াসলি তার সাথে যোগাযোগ হচ্ছে, ইভেন তো মোবাইলে ভিডিও চ্যাটে আমি খবর নেওয়া, ওর কোন স্কুলে পড়তেছে, টিচারের ইচ অ্যান্ড এভরিথিং। আর ওকে নিয়ে যাওয়া হয় 2019-এ নিয়ে যাওয়া হয় আমার বাসায় এসে ওকে দেখা করার কথা বলে ওকে ওরা নিয়ে যায়। তো যখন নিয়ে যায়, আমার মা যখন ওকে পায় না, তখন আমি ফ্লাইটে ছিলাম। তো আমার মা না পেয়ে আমাকে একটা মেসেজ করে, লস অ্যাঞ্জেলেস ফ্লাইট, অনেক লং ফ্লাইট, তো 19 আওয়ার্স আমার আম্মু আমাকে রিচ করতে পারেনি।
তো সেখান থেকে আমার মা যে একটা মামলা করে যে আমার নাতনিকে পাওয়া যাচ্ছে না, কারণ উনি এটা বলেনি যে মেয়েকে নিয়ে যাবে, উনি মেয়ের সাথে দেখা করতে আসতেন, দেখা করতে এসে মেয়েকে উনি কাউকে কিছু না বলে উনি নিয়ে চলে যান। তো চলে যাওয়ার পরে আমি যখন কথা বলি, জানতে পারার পরে আমার মা অলরেডি জিডি করে যে আমার মেয়ে ভালো আছে কিনা, কোথায় আছে, এটা ইনশিওর করার জন্য। তো তখন উনি বলছে যে আমার মেয়ে আমার কাছে আছে, আপনার মেয়েকে বলেন বাংলাদেশে আসতে, যা করেন আপনার মেয়ে এসে করবে। যেহেতু আমি তখন বাংলাদেশে আসতে পারিনি, তো সেক্ষেত্রে আমি আইনিভাবে কোনো স্টেপ নিতে পারিনি। বাট আমার মেয়েকে এখানে এই পর্যন্ত থাকো, কারণ এটা আরো লম্বা আইনি প্রক্রিয়ার কথা। তো আপনারা তো শুনলেন, এখন যদি এটা আরো একটা অন্য প্রসঙ্গ হতে পারে, কাজে এটাও আইনি পরীক্ষা নিরীক্ষা ছাড়া আর বেশি মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। বাচ্চা নিয়ে যাওয়ার পরে আপনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন? হ্যাঁ, উনি একটা যে আইনি পদক্ষেপটা নিয়েছিলেন সেটা সম্পূর্ণ হয় নাই, সেটা হয়তো সম্পূর্ণ উনি ভবিষ্যতে করবেন। কাজে এটা নিয়ে আমরা আলোচনা, এটা এই আজকের প্রসঙ্গ কিন্তু সেটা না আর কি, জাস্ট আপনাদের রিমাইন্ড করছি। আসলে আমার না সবারই জানা সেটা হচ্ছে যে জিনিসটা 2017 সালে সলভ হয়ে গেল, একটা মানুষ তার মানে রাশিদ তো একটা ভয়ঙ্কর মিথ্যার কথা সবার কাছে প্রচার করছে। হ্যাঁ, অবশ্যই। যে বলতেছে ওয়ান ফাইন মর্নিং আমি দেখি আমার ওয়াইফ নাই। সো এটা এত বড় মিথ্যা কিভাবে সম্ভব? এটা একটা ক্লিয়ার জিনিস। এটা আমি যদি ক্লিয়ার করে বলি, আমার যতদূর মনে আছে 9 মাস আগে রাকিব আমার ওই নাসির আমার ছবি ওর ইনস্টাগ্রাম পেজে দেয়। পেজে দেওয়ার পরে এটা যথারীতি পরিমাণে আলোচনা ফেলছিল। তো যখন ওকে প্রশ্ন করা হয়, ও কিন্তু ক্লিয়ার বাক্যে বলে যে এই সেই মেয়ে যাকে আমি এখনও বিয়ে করিনি, বিয়ে করলে ঘটা করেই করব সবাইকে জানিয়ে। বাট ও কিন্তু এটা বলেনি যে ও আমার কি লাগে না লাগে, ও কিন্তু বলেছে যে আমি এই মেয়েকে বিয়ে করব, যখন বিয়ে করব আমি ঘটা করে বিয়ে করব। তো ওটা চলে গেছে। এরপরে 3 মাস আগে হয়তো বা ও আরেকটা গণমাধ্যমেও এটা জানিয়েছে যে ওই ছবির মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি, ওটাও গেল। তারপর হচ্ছে গিয়ে আমরা খুব ধুমধাম করে আমাদের কাবিন করেছি, কাবিনের পর আমরা গায়ে হলুদও করেছি। রিসিপশনের আগে সে হঠাৎ করে কিভাবে জানতে পারে? এটা তো হঠাৎ করে হয়নি। 1 বছর যাবৎ নাসির সব জায়গাতে কন্টিনিউয়াসলি বলে আসতেছে এই মেয়েকে আমি বিয়ে করতেছি। ইভেন তো আমরা খুব ওপেনলি এটা নাসির সবাইকে বলছে। আমি যেহেতু একটা জায়গায় জব করি, সেক্ষেত্রে আমি মিডিয়ার সামনে আসতে চাচ্ছিলাম না। তো সেই ক্ষেত্রে ও হয়তো বা আমাকে ওইভাবে উপস্থাপনা করতে চায়নি যে বিয়ে করলে এমনিও সবাই দেখবে। তো হঠাৎ করে উনি কীভাবে জানতে পারেন? তো অবশ্যই উনি যেটা করতেছে এটা পাবলিক এই প্ল্যাটফর্মটাকে পাওয়ার জন্য। আর উনি জানেন যে রিসিপশনে আমরা অবশ্যই আমাদের 2 জনের ফ্যামিলিরই অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসে। আর রিসিপশনে আমরা মানে ভিআইপি কিছু পার্সন থাকে যাদেরকে আমরা সব অনুষ্ঠানে রাখতে পারি না, যাদেরকে রিসিপশনে রাখি। তো ওইটা আলোচনা ফেলা আর ওর মাঝখানে ঝামেলা করলে আমরা ওইটা রিসিপশন নিয়ে অলরেডি বিজি আছি। তো ওই জায়গাতে আমাদের 2টা উপায় থাকবে। এক, আমরা রিসিপশন ক্যান্সেল করে দিব, ওইটাও একটা নিউজ হয়ে যাবে যে আমরা রিসিপশন ক্যান্সেল করে দিছি। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যদি ক্যান্সেল যদি নাও হয়ে থাকে তো ওইটা আমরা একটা মানে একটা মানে বাজেভাবে আমরা একটা মানে হেনস্থ হব। তো ওই জায়গা থেকে উনি দুইটা জিনিসই উনি করার চেষ্টা করেছে। বাট আমরা তখন যে উই আর ক্রিস্টাল ক্লিয়ার, উই আর নট গিল্ট, সো উই আর ইনোসেন্ট। তো সেক্ষেত্রে আমার কোথাও ভয় কাজ করেনি। আমি যে কোথাও আল্লাহ এটা করেছে আমি ফেসে যাব, আমি কোনো ভুল করিনি। আর উনি যে বলছেন যে উনি আমার বাসায় আইনজীবী আসছে, বাসায় পুলিশ পাঠানো হয়েছে, এগুলো পুরোপুরি মিথ্যে কথা। আমার বাসায় কোনো উকিল নোটিশ আসেনি, কোনো আইনজীবী আসেনি, কেউ আসেনি। তো আমাদেরকে শুধু এটা কিছু ইউটিউব, ফেসবুক পেজ যেখান থেকে লেখা হচ্ছে, লেখা এটা কথাগুলোকে স্প্রেড করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চুপ এই জন্য, বিকজ উই আর ক্রিস্টাল ক্লিয়ার। আমরা ক্লিয়ার দেখে এখানে আপনাদের এখন সবার সামনে বসে আমাদের অলরেডি আমাদের সব কিছু প্রুফগুলো আমরা শো করতেছি। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আপনার লাইফের একটা স্মরণীয় একটা মোমেন্ট, কিন্তু এইসবের জন্য নিশ্চয়ই সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় দেখছি যে অনেক রকম মন্তব্য করছেন। তাদেরকে আসলে কি বলবেন? তাদেরকে বলার কি আছে আপনার? এরকম এটা আসলে কতটা করছে?
ইফেক্ট এটা আমাদের দুইজনকে যতটা ইফেক্ট করতেছে তার চেয়ে বেশি আমাদের ফ্যামিলিকে করতেছে, কারণ এখানে আমাদের ফ্যামিলির ইমোশনও আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে ইফেক্ট করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে তারা এমন কিছু না করে, এমন কিছু না বলুক, বা আমি না হয় ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক আছে, আমাকে মানুষ ভালোবাসে, মানুষ আমাকে গালাগালিও করে, সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু তামিমা হচ্ছে ও এই কালচারের না, তো ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেসব ভিডিও মানে হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে, সো আমার মনে হয় না ও সেটা ভালোভাবে নিতে পারতেছে। তা আমি যতটুকু বুঝি আর কি, আমি 1 সেকেন্ডের জন্য তামিমা থেকে কখনো আলাদা হইনি, কারণ আমার এখন ভয় লাগতেছে যে ও যে কোনো একটা রং ডিসিশন নিতে পারে আর কি। তো আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে তামিমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হতে পারে, আপনাদের সবারই মা বোন আছে। তো হ্যাঁ, ও ছোটোবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো ওর ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই? ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে আমি ওকে খুব ভালোভাবেই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনেই শুনি আমি ওকে অ্যাকসেপ্ট করছি। তো এটাই শুধু আপনাদের কাছে কথা, যে নিউজই করেন না কেন, আপনারা যাই করেন না কেন, পুরোটা সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন। এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, যে আপনারা সঠিকটা সবার সামনে তুলে ধরুন। তার মানে বলতে পারি আপনারা যে আপনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন, এর বিরুদ্ধে যে ভবিষ্যতে কেউ কিছু করে নাকি যা করেছে সেখান থেকে করবেন আপনারা? না, আইনি প্রক্রিয়ায় অবশ্যই আমরা যদি, কারণ রাকিব সাহেব যেভাবে কথাবার্তা বলেছে, সে তো আগে তামিমা ছিল, এখন সে আমার ওয়াইফ, মানে ওকে বলা মানে আমাকে বলা। তো আমার ওয়াইফকে সেটা যেই হোক, সে রাকিব সাহেব কেন, এটা অন্য যে কোনো মানুষই হোক, আমার ওয়াইফকে কেউ যদি কোনো ধরনের মন্তব্য করে, কেউ যদি কোনো ধরনের বাজে কথা বলে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব অবশ্যই, এবং সেটা আইনগতভাবে। জি, আমরা প্রথমে কাগজ আপনাদের জন্য ফটোকপি আছে এই কাগজের, সেটা আপনাদের সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। আপনারা চাইলে এইটার ছবিও তুলতে পারেন, আমাদের কাছে অরিজিনালটা আছে, ঠিক আছে? এটা আমি জাস্ট ক্যামেরার জন্য একবার করছি। জি, আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই ভাই, এখন আমি বিয়ে করেছি, আমার বউ যদি এখন আরেকজনকে বিয়ে করে, আমি কি করব? আমি কি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করব? আমি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করব না, আমি থানায় যাব, যায় তার বিরুদ্ধে মামলা করব। এটা হচ্ছে আমার থিওরি। আমি জানি না সে কি থিওরি অ্যাপ্লাই করতেছে, কিসের জন্য করতেছে, এটা পাবলিসিটির জন্য না কিসের জন্য। সে যদি লিগ্যাল হয়ে থাকে কেস করুক, আমরা কেস হ্যান্ডেল করার জন্য প্রস্তুত আছি। আমার কথা বুঝেন, আমরা তো একদম ক্লিয়ার, এখানে তো লুকানোর কোনো কিছু নেই, সিম্পল কথা। তো এত তো নাটক করার কিছু নেই এখানে ফেসবুকে এসে নানান ধরনের বাচ্চাকে নিয়ে ইমোশনাল একটা বাচ্চা মানুষ সিম্পেথি পাওয়ার চেষ্টা করতেছে। তো এত কিছু তো বলার কিছু নেই। আমি যদি ওর বউকে বিয়ে করি, ফাইন, যা কেস করে দেখ, শেষ, সমস্যা শেষ। না, আমার সাথে কথা হয়েছিল 30 কি 35 সেকেন্ডের মতো। এখানে আরেকটা কথা বলা দরকার, উনি একটা বক্তব্য দিয়েছেন যে নাসির হোসেন ওনাকে টেলিফোনে হুমকি দিয়েছেন, সেটাও সম্পূর্ণ মিথ্যা, কোনো হুমকি। ওইটা রেকর্ডিং মনে অনলাইনে চলে আসছে, তো আপনারাই বুঝতে পারেন যে আমি কি ধরনের হুমকি দিছি আর কি। আচ্ছা, আপনাদের জন্য দুটো জিনিস আমাদের তরফ থেকে আছে। একটা হচ্ছে যে আমাদের এই যে ওনার ডিভোর্স সার্টিফিকেটের একটা কপি আপনাদের জন্য আমরা রেখেছি, আপনারা গণমাধ্যম কর্মীরা এটা কালেক্ট করতে পারবেন। আর আজকে আমাদের প্রেস রিলিজের যে মূল বক্তব্য, সেটা লিখিত আকারেও আমরা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। তো আপনাদের জন্য এখানকার রিফ্রেশমেন্টসের ব্যবস্থা ওনারা করেছেন। তো আপনারা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে চাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ এভরিওয়ান। ফুলে ফুলে ছেয়ে গেছে চীনের বিভিন্ন শহর। বসন্তের শুরুতেই ফোটা চেরি ও প্লাম ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। গাছে গাছে চেরি ফুলের এই শোভা বলে দেয় বসন্ত এসে গেছে। চীনের অন্যান্য শহরের তুলনায় মধ্য চীনের উহান ইউনিভার্সিটিতে সবার আগে ফুটেছে চেরি ফুল। ফুলের সৌন্দর্যে মোহনীয় এক রূপ নিয়েছে পুরো ক্যাম্পাস। চেরি ফুলের গোলাপি আভায় মুগ্ধ স্থানীয়রা। চলতি পথে ফুলের সৌন্দর্য উপভোগে একবার না দাঁড়ালেই নয়।
গেল বছর চীনের এই উহান শহর থেকেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। লকডাউনের কবলে পড়ে বসন্তের অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হন উহানবাসী। এবার তাই একটু বেশি আগ্রহ নিয়েই বসন্ত ও ফুলের স্নিগ্ধতা উপভোগ করছেন তারা। সিচুয়ান প্রদেশেও সফেদ প্লাম ফুল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বসন্তের সৌন্দর্য, আর তা উপভোগে প্রদেশটিতে ভিড় করছেন পর্যটকরা। ট্রেনে ভ্রমণের সময়ও বসন্তের প্রথমেই ফোটা এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন যাত্রীরা। ওমরিনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আমরা যা করেছি সব লিগ্যাল ওয়েতে করেছি, আমরা ইনলিগ্যাল কোনো কাজ করিনি। কারো কথা শুনে বিরত রাখুন স্প্রেড করা থেকে। বিয়ে বিতর্ক নিয়ে গণমাধ্যমের সামনে নাসির তামিম দম্পতি। অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে আগের স্বামীর মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ। এবং বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও 2টি -8। কানাডা থেকে সন্ধ্যায় দেশে আসছে একটি, 4 মার্চ যুক্ত হবে আরেকটি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।